রিলেশন থাকতো তাহলে ডিভোর্স দিয়ে চলে আসতাম, কিন্তু আমার সাথে যে ব্যবহার করেছিল সেগুলো ভেবে ডিসিশন চেঞ্জ করেছিলাম। আর একটা বিষয়, তার ব্যবহারে এটা বোঝাতো তার সাথে আমি সুখী হতে পারবো না। সেসব যাকে যা হয়েছে ভালো কিছুই হয়েছে। বাসায় এসে ওয়াশরুম এলাম, দুজনে একসাথে ওয়াশরুম এসেছি। আমি ভেবেছিলাম হুজুরনি হয়তো আনরোম্যান্টিক, কিন্তু না, বেশ রোম্যান্টিক। গোসলের ফরজটুকু সেরে ঝর্ণা ছেড়ে দিলাম, দিয়ে আনিকাকে ওয়ালে চেপে ধরে ঠোঁটে কিস দিলাম। আনিকা আমার দিকে তাকিয়ে আছে। ওই মেয়েটা আমাদের ক্লাসে শুধু ঘুরে ঘুরে দেখছিল, মনে হচ্ছে আমাকে গিলে খাবে। বাদ দাও ওই মেয়ের কথা, তার সাথে কথা বলার প্রয়োজন নেই। তোমাকে ভুলভাল বুঝাবে, বলবে দেখে নিও। আমি আপনাকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করে সেই চট্টগ্রাম থেকে এত দূরে চলে আসছি। এখন কে কী বলল দেখার বিষয় না। সে বললেই যে বিশ্বাস হবে এমন তো নয়। এক আল্লাহর উপর ভরসা আছে, আর দুই আপনি। আমি জানি যদি আমার সাথে কিছু হয় তাহলে অবশ্যই সেটাই আমার জন্য কল্যাণ আছে। আমি জানি আল্লাহ কখনোই আমাকে একা ছেড়ে দেবেন না। কপালে একটা চুমু দিয়ে বললাম, জি সেটাই। ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে চুপচাপ ঝর্ণার নিচে দুজনে দাঁড়িয়ে আছি। কারো মুখে কোনো কথা নেই। বেশিক্ষণ এমনভাবে থাকা যাবে না, তখন দেখা গেল ঠান্ডা লেগে যাবে। তাই তাড়াতাড়ি গোসল সেরে বেরিয়ে এলাম। এসে নামাজ পড়ে খাবার টেবিলে বসলাম। এখনও নামাজ পড়া হয়নি। উঠে আবার রুমে এসে দেখি মনোজাত করছে। পাশে বসে ওর হাত থেকে মুঠ করে 2 হাত আমার মুখে ঘষে দিলাম। মনোজাত করে মিটমিট করে হাসছে। তোমার সব চাওয়া আমি তোমার সব চাওয়া আমি নিয়ে নিলাম। আমার সব চাওয়া তো আপনাকে ঘিরে। গালে একটা চুমু দিয়ে বললাম, খেতে আসো। আব্বু আম্মু বসে আছে, ওঠো। উঠে এসে দেখি আব্বু আম্মু খেতে শুরু করেছে। বিকালে গিয়ে কার্ডগুলো সবার বাসায় পৌঁছে দিবি। হুম। আনিকা এসে পাশের চেয়ারে বসতে বসতে আম্মু বলল, আনিকা, আগামীকাল আমার সাথে জুয়েলারির দোকানে যেও। তুমি কি শাড়ি নিবা? যদি শাড়ি পরো তাহলে নিব, না হলে কেনার প্রয়োজন নেই। একটা নেবে, বেশি না। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, একটা হলেই হয়ে যাবে। আমার নেকাব, হিজাব, বোরকা, থ্রি পিস এইসব হলেই হবে। ওকে, তুমি যা যা নিবা নিয়ে নিও। কোনো লজ্জা পেতে হবে না, দাম শুনে বা দেখে ভয় পেতেও হবে না। জি আব্বু। মেয়ে হবে হবে ভেবে হলো না, আল্লাহর কোনো সন্তান দিল না। এত দোয়া করলাম আল্লাহর কাছে, এত চাইলাম কিন্তু হয়নি। তবে এখন আশা পূরণ হয়েছে। আহ, আব্বু ডাক শুনে মন জুড়িয়ে যাচ্ছে। এমনভাবে বলছে মনে হচ্ছে কখনো আব্বু ডাক শুনিনি। এত অভিনয় করার কি আছে বুঝলাম না। এসব তুই বুঝবি না, তবে সময় হলে অবশ্যই বুঝবি। কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে কার্ড নিয়ে আত্মীয় স্বজনদের দিতে বের হয়ে গেলাম। সবাইকে কার্ড দেয়নি, যারা কাছের লোকজন তাদের ফোন দিয়ে বলে দিয়েছে। না হয় কত কি বলবে, আত্মীয় স্বজন বলে কথা, এদের খুশি করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? বাসায় কেউ নেই। আপনার ছেলে কোথায়? আত্মীয় স্বজনদের বাসায় ইনভাইট কার্ড দিয়ে গেছে। অনেক দিন পরে এসেছো। সব কিছু ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? সবকিছু ঠিক আছে। আপনাকে অনেকদিন দেখিনি, তাই সেই টানে টানেই চলে এলাম। আর আকাশের কাছে একটু প্রয়োজন ছিল, তাই আরও এসেছি। বসো, নাস্তার ব্যবস্থা করি। আর আমার বৌমার সাথে পরিচয় করিয়ে দিই। বৌমা মানে? আকাশের বিয়ে হলো কবে? বসো, নাস্তার ব্যবস্থা করি, তখন না হয় বলা যাবে। তুমি একটু বসে থাকো। তাহলে সত্যি? আন্টি তো আর মিথ্যা বলবে না। মেয়েটা কোথায় আছে? দেখতে পাই না তো। ফারজানা এদিকে সেদিকে উকিঝুঁকি মারছে। আম্মু বাসায় যা ছিল সেগুলো দিয়েই নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসে। তারপর আনিকাকে ডাক দেই। আম্মুর ডাক শুনে রুম থেকে বেরিয়ে আসে। ফারজানা, এটা আমার বৌমা আনিকা। আনিকা, এটা তোমার শ্বশুরের বন্ধুর মেয়ে ফারজানা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা সত্যি সুন্দর আছে। আমি ভাবছিলাম হয়তো দেখতে খারাপ হবে, কিন্তু এমনভাবে ছেড়ে দেব? কখনোই না। বাসার ভেতরও স্কাপ। বোঝা যাচ্ছে বেশ পর্দাশীল আছে। আম্মু, আমি কি এবার রুমে যেতে পারি? আচ্ছা যাও। আনিকা চলে যায়। আম্মু বলে বিয়েটা কিভাবে হয়েছে। আমি ঘুরে ফিরে রাতে আব্বুর সাথে দেখা করে বাসায় এলাম। যদিও এতক্ষণ রাকিব সাথে ছিল। দেখতে দেখতে বেশ কিছুদিন পেরিয়েছে।
ফারজান আপুর অবস্থা দেখে মায়া হচ্ছে। ছিল কেমন আর এখন হয়েছে কেমন। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। এ আগুনে যে পুড়েছে সেই বুঝেছে কেমন কষ্ট। আমি মনে করি সে তার নিজের ভুলেই এমন কষ্ট পাচ্ছে। তবে আমার উচিত তো হয় না অন্য মেয়েকে নিয়ে ভাবা। তিনজনে বাইকের দিকে এগিয়ে যাচ্ছি, তখন ফারজানা আপু সামনে এসে দাঁড়ালো। না জানি কি বলে। আমাকে বিয়ে করবি? আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় দম বন্ধ হয়েই মারা যাব। তা কোনোভাবেই সম্ভব না। আনিকা আমার হাত শক্ত করে ধরলো। মনে মনে বললাম, তোমার ভয় পাবার কিছু নেই। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না, আমার অনেক কষ্ট হয়। আমি সব কিছু বুঝতে পারলেও আমার কিছু করার নেই। আমি বিবাহিত, আমার বউ আছে। তারপরেও কিভাবে এসব বলছেন আমার বুঝে আসে না। আমি মনে করি আপনার এমন অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। আপনাকে সামলাতে হবে। আমি আপনার সহানুভূতি বা এসবের সঙ্গী হতে পারবো না। পাশ কাটিয়ে বাইকের কাছে চলে এলাম। কৃতিকর্মের ফল। একটা সময় ছিল কতই না কথা শুনিয়েছে এবং অপমান করেছে, ইগনোর করেছে, কথা বলেনি, কথা বলতে গেলে এড়িয়ে গেছিল। আজকে তার কি অবস্থা? তুই তার পছন্দের লিস্টে কখনোই ছিলি না ভাই, তাহলে এখন কেন তার পছন্দ হয়ে গেলি? বুঝলাম না। চোখের ইশারায় চুপ করতে বললাম। রাকিব আর কিছু বলল না। আমি বাইকে উঠতেই আনিকা বাইকের পিছনে উঠে বসলো। তারপরে তিনজনে চলে আসি। সময়ের মূল্য। তোদের ভেতরে রিলেশন থাকলে হয়তো ওই মেয়েকে বাসায় নিয়ে আসতো না, ওখানে ডিভোর্স দিয়ে চলে আসতো। ও কেঁদে লাভ নেই, ভাগ্য না থাকলে কিছু হবে না। কেঁদে কাউকে বেঁধে রাখা সম্ভব না। প্রয়োজনে জোর করে কেড়ে নেব। ও আমার জন্য অপেক্ষা করতে পারতো না? তোকে বুঝিয়ে আমার কাজ নেই, তুই এখন অবুঝদের মতো আচরণ করিস। বাসায় চলে আসি। খাবার সময় তোমার কি স্মার্টফোনের প্রয়োজন? বর্তমান সময়ে এটা ছাড়া চলা তো সম্ভব না। না আব্বু, একবার শখ হয়েছিল স্মার্টফোন চালানোর, তাই 3,000 টাকা দিয়ে একটা ফোন নিয়েছিলাম। কয়েকদিন ফোন চালিয়ে আবার লস করে বিক্রি করে দিয়েছিলাম। কেন বিক্রি করার প্রয়োজন হলো কেন? ইমান নষ্টের মেন কারিগর ফোন। এতদিনে যা অর্জন করেছি সব নষ্ট হয়ে যাবে। ফোনে আসক্তি, ফোনে নোংরা ভিডিও এইসব আসছিল, তাই আরও বিক্রি করেছিলাম। তোর কোনো কর্মের ফল জানি না, তবে আজকে একটা কথা শোন এবং মাথায় রাখ। বৌমাকে আগলে ধরে রাখিস, তাতে তোর লাভ ইহকালে এবং পরকালেও হবে। আব্বু কথাটা আমাকে উদ্দেশ্য করে বলে মুচকি হাসে। আব্বুর দিকে তাকিয়ে দেখি তার চেহারাটা কেমন অন্য দিনের থেকে বেশি উজ্জ্বল। আব্বু আম্মু দুজনেই ধার্মিক, শুধু আমি শয়তান। দাখিল পর্যন্ত মাদ্রাসায় ছিলাম, তখন মোটামুটি ঠিক ছিল। যখন মাদ্রাসা থেকে কলেজে ভর্তি হলাম তখন থেকেই আমরা দুজনকে শয়তানে আরও পেবাসে। প্রশ্ন হচ্ছে, শয়তান আমাদের ধরেছে না আমরা দুজনে শয়তানকে ধরেছি, সেটা নিয়েই কনফিউজড। মানে সুযোগ পেলেই নামাজে ফাঁকি দিই। আনিকার বিষয়ে কি আর বলবো, দেখতেই পাচ্ছি। আম্মুকে দেখলাম কিছু নিয়ে একটা চিন্তিত। বুঝলাম না কি হয়েছে। আব্বু আবারও বললেন, পাশাপাশি দুইটা পাতিল থাকলে যেমন ঠুকিটুকি হয়, তেমনি সংসার জীবনে এমন অনেক ঠুকুটুকি হবে, ঝগড়া হবে, ভুল হবে। তাই বলে রাগের মাথায় উল্টাপাল্টা ডিসিশন নিস না। ভুলেও এমন কিছু করিস না যেটার কারণে তোকে পরে আফসোস করতে হয়। জীবন থেকে যা চলে যা তা আর ফেরত আসবে না। সেই জিনিসটার থেকে হয়তো ভালো কিছু পাবে, কিন্তু সেই জিনিসটা পাবি না। জি বুঝলাম। বুঝলেই হবে না, আমল করতে হবে। যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত তো ভুলভাল সিদ্ধান্ত নিতে পারবি না ইনশাল্লাহ। বয়স হবে তখন, আশা করি সব কিছু বুঝবি। আজকে আব্বুর নসিহত শুনতে শুনতেই খাওয়া শেষ করলাম। আজকে কিছু বলেনি বা ফালতু কোনো গল্প করেনি, সব কাজের কথাই বলেছে। খেয়ে এসে শুয়ে পড়লাম। 30 বছর পর আব্বু মারা গেল। 2 দিন হলো। খুব বেশি মিস করছি। মনে হচ্ছে কিছু নেই, ভিতরটা কেমন হাহাকার করছে। এতদিন মাথার উপর ছাউনি হয়েছিল, এখন সেটা নেই, ফাঁকা। এখন কে আমাকে বকাঝকা করবে? আনিকার সাথে ঝগড়া হলে কে আমাকে মারবে, বকবে? এগুলো ভাবতেই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। চোখ মুছে আনিকার দিকে তাকিয়ে আছি। আনিকা 2 দিন থেকে একদম চুপচাপ। আব্বুর মৃত্যুতে মনে হচ্ছে আমার থেকে সে বেশি কষ্ট পেয়েছে। আম্মু আজ থেকে 10 বছর আগেই মারা গেছেন। 3টা ছেলে মেয়ে, বড়টা ছেলে, তারপরে একটা মেয়ে,
একটার পর আরেকটা ছেলে। বড় ছেলের বিয়ে দিয়ে একটা মেয়ে হয়েছে, আর মেয়ের বিয়ে হয়েছে